নভেম্বর বিপ্লব একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যেমন ফরাসি বিপ্লব একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন যা সামন্তবাদকে ভেঙে পুঁজিবাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক তেমনি পুঁজিবাদ ভেঙে সমাজবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নভেম্বর বিপ্লব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা হয়তো টেকেনি 70 বছর সোভিয়েতের সমাজতন্ত্র, কিন্তু 70 বছরে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানব সভ্যতার সামনে উপস্থিত করে দিয়েছে। আমরা কি চাই? আমরা যারা রাজনীতি করি আমরা কি চাই? মানুষ কি চায়? মানব সভ্যতা কি চায় এগিয়ে যেতে? এখন গোটা পৃথিবীর জনসংখ্যা 750 কোটি, তার মধ্যে 5 কোটি লোক এগোতে পারলো আর বাকি মানুষ এগোতে পারলেন না। এইরকম সভ্যতা কি আমরা চাইবো? এরকম সভ্যতা কি আমরা চাইবো? বা সমাজ ব্যবস্থা কি আমরা চাইবো যেখানে কিছু মানুষ প্রচুর সম্পদের অধিকারী আর বাকি মানুষ তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জুটছে না? নিশ্চয়ই সভ্যতা আমরা তা চাইবো না। কোনো দার্শনিকই তা চায়নি, কোনো অর্থনীতিবিদই তা চান না। কিন্তু প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রাচীন কাল থেকেই, যবে থেকে এই শ্রেণীবিভক্ত সমাজের সূত্রপাত, তবে থেকেই এই প্রশ্নেরও সূত্রপাত যে মানুষের দুঃখ দুর্দশা তার অবসান আমরা কিভাবে ঘটাবো। এখন ব্যক্তি জীবনের দুঃখ দুর্দশা, অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটলো কি কেউ অসুস্থ হয়ে পড়লেন, সে অন্য কথা, আমি তার কথা বলছি না। অর্থনৈতিক দুর্দশা, সবাই তার বিরুদ্ধে বলেছেন, সবাই এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু বাকিদের সঙ্গে কার্ল মার্কসের তফাৎটা হচ্ছে এইখানটায় যে তিনি প্রথম বললেন যে দুঃখ দুর্দশার বর্ণনা করে লাভ নেই, আসল কথা হচ্ছে এটাকে পাল্টাতে হবে। তাহলে পাল্টাতে গেলে কি করতে হবে, এইখানেই তিনি অনুসন্ধান শুরু করলেন। তার আগে হেগেল, প্রুধো, বিশেষ করে হেগেলের তো খুবই ভক্ত ছিলেন কার্ল মার্কস, প্রুধোর যে দর্শন সেটাও তার উপর গভীর প্রভাব বিস্তার করেছিল, এগুলো আমরা জানি। পরবর্তী ক্ষেত্রে যখন তিনি ব্রিটেনে আসেন বা তার আগেও অর্থনীতির জগতে ব্রিটিশ যারা স্টুয়ার্ট জন মিল ইত্যাদি, তাদের প্রভাব ওর উপর, ডেভিড রিকার্ডো, তাদের প্রভাব ওর উপর গভীর ছিল। একইভাবে আবার ফরাসি সমাজতত্ত্ববিদ, তাদের প্রভাবও ওর উপর গভীরভাবে পড়েছিল। এই অতীতের সমস্ত অভিজ্ঞতা, নানান দার্শনিকের যে ব্যাখ্যা, নানান অর্থনীতিবিদের যে ব্যাখ্যা, এই সমস্ত ব্যাখ্যার থেকে তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যে কারণে মার্ক্সবাদ তা জন্মের এত বছর পরেও, অর্থাৎ আমি যদি ধরে নিই যে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো যেটা 1848 সালে লেখা হয়েছিল, সেইখান থেকে যদি যাত্রাপথ আমরা শুরু করি, তারপরও দীর্ঘ সময় কেটে গেছে এই পৃথিবীতে, 170 বছরের মতো, 70-72 বছর। এতদিন পরে এই নিয়ে চর্চা হচ্ছে। কেন চর্চা হচ্ছে? তার কারণ ওই যে কথাটা আমি বললাম, মার্ক্স প্রথম দেখালেন এই দুঃখ দুর্দশার কারণ নির্ণয়টাই একমাত্র গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুঃখ দুর্দশা দূর করবার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি, অর্থাৎ এই ব্যবস্থা পাল্টানোর জন্য আমরা কি উদ্যোগ গ্রহণ করছি। তাহলে যে ব্যবস্থা আমরা পাল্টাতে চাইছি সেটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এই পুঁজিবাদী ব্যবস্থা পাল্টে কেন আমরা ফেলতে চাইছি, আর দুই, পাল্টে কি ধরনের ব্যবস্থা আমরা তৈরি করতে চাইছি, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্ক্স পুঁজির যে ব্যাখ্যা করলেন, এইটা হচ্ছে একটা অনন্য ব্যাখ্যা, যে কারণে আজকের পৃথিবীতেও যারা পুঁজিবাদের সমর্থক অর্থনীতিবিদ, তারাও একথা স্বীকার করেন যে পুঁজির চরিত্র যদি বুঝতে হয় তাহলে মার্ক্সের কোনো বিকল্প নেই। তিনি প্রথম দেখালেন যে পুঁজি এটা হচ্ছে একটা সামাজিক সম্পর্ক। আমি এর বিস্তারিতের মধ্যে যাচ্ছি না। এই যে পুঁজি যে সামাজিক সম্পর্ক তৈরি করছে, অর্থাৎ এখানে যে উৎপাদন সম্পর্ক তৈরি হচ্ছে, এই উৎপাদন সম্পর্কে একদল উৎপাদনের উপকরণের মালিকানা, অর্থাৎ কল কারখানা ইত্যাদি ইত্যাদির মালিকানা একদল, আর একদল তারা কেবলমাত্র শ্রমশক্তি বা শ্রমের মালিকানা।
এই যারা শ্রমের মালিক তারা তাদের শ্রমকে দিচ্ছে, আর যারা উৎপাদনের উপকরণের মালিকানা যাদের হাতে আছে তারা এই উৎপাদনের উপকরণ, তার সঙ্গে পুঁজি বা ক্যাপিটাল ইত্যাদি ইত্যাদি তারা সংগঠিত করছেন। যদি শ্রমের মালিক শ্রম না দিত তাহলে কিছুই হতো না। যেমন ধরুন, আপনি একটা জমি কিনলেন, তাতে একটা গাছ আছে। এখন এই গাছটা আপনি বিক্রি করে কত অর্থ পেতে পারেন? আপনি যদি ধরা যাক 100 টাকা পান এই গাছটা বিক্রি করে, এই গাছটা থেকে যদি আপনি টেবিল এবং চেয়ার বানান, তাহলে দেখবেন তার চাইতে অনেক বেশি মূল্য আপনি পাচ্ছেন, অর্থাৎ 100 টাকার জায়গায় 200 টাকা পাচ্ছেন। কেন পাচ্ছেন? তার কারণ এর ব্যবহারিক মূল্য অনেক পাল্টে দেওয়া গেছে। অর্থাৎ শুধু গাছ দিয়ে আপনার যে কাজ হতো, টেবিল চেয়ার, তার ব্যবহার মানুষ অনেক বেশি করতে পারবে। এটা কেন পাল্টানো গেল? তার কারণ তার পিছনে শ্রম যুক্ত হয়েছে। এই শ্রম যুক্ত যে হলো, যার ফলে 100 টাকার গাছটা 200 টাকা হলো, এইবার যে শ্রম দিলেন তার কত অর্থ পাওয়া উচিত, আর যিনি করাত কলটার মালিক তার কত অর্থ পাওয়া উচিত? এর মধ্যে তো একটা ভারসাম্য থাকবে। পুঁজিবাদী ব্যবস্থায় মার্কস দেখালেন এর মধ্যে কোনো ভারসাম্য নেই। কার্যত পুঁজি অবাধ লুট করছে, এবং শ্রমের মালিক বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটুকু তাকে দিতে হয়, অর্থাৎ তাকে একটু খাবার দিতে হবে, তা নাহলে শ্রমিক কাজ করতে পারবে না। সারাদিন ধরে কাজ করলে ক্লান্ত হয়ে যাবে, দ্রুত ক্ষয় হবে, শ্রমিক মরে যাবে। ফলে শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য যেটুকু সামান্য চিকিৎসার ব্যবস্থা করতে হয়, লজ্জা নিবারণের জন্য যেটুকু ব্যবস্থা করতে হয়, বস্ত্র, এইসবের জন্য, কেনবার জন্য যা মজুরি দরকার সেইটুকু মজুরি পুঁজিবাদ তাকে দিল। অথচ গুরুত্বপূর্ণ ভূমিকা, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে শ্রম। এই পুঁজির এই চরিত্রটাই মার্কস দেখালেন। আরো অনেক কথা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এবং দেখিয়ে তিনি বললেন যে এই ব্যবস্থাটা আমাদের পাল্টাতে হবে। পাল্টে কি ব্যবস্থা? এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ তার যোগ্যতা অনুযায়ী পাবে। মানুষ যেরকম যেরকম শ্রম দিতে পারবে, যেরকম যেরকম তার দক্ষতাযুক্ত শ্রম হবে, তেমন তেমন তিনি সেখান থেকে পাবেন। এইরকম সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই। এখন মার্কসের জীবদ্দশায় প্যারি কমিউন হয়েছিল, জানেন এসব ইতিহাস। মাত্র 72 দিন টিকেছিল, পৃথিবীতে প্রথম সমাজবাদ তৈরির প্রয়াস। তারপর সেটা টিকে থাকতে পারেনি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। লেনিন তিনি প্রথম এই মার্ক্সবাদের হাতে কলমের প্রয়োগ ঘটালেন রাশিয়াতে। মার্ক্সের একটা ধারণা ছিল প্রথমে যে উন্নত পুঁজিবাদী দেশ, সেইখানেই আগে বোধহয় পুঁজিবাদ ভাঙবে, সেইখানেই বোধহয় আগে সমাজবাদ গঠনের প্রক্রিয়ার কাজ শুরু করা যাবে। কিন্তু লেনিন এইখানে গুরুত্বপূর্ণ হয়ে গেলেন। তিনি একটা কথা নিয়ে আসলেন যে যেখানে সাম্রাজ্যবাদের শিকড়টা সবচাইতে দুর্বল সেখানে আঘাত আনবে, তাহলে সাম্রাজ্যবাদ ভেঙে পড়বে, তাহলে পুঁজিবাদ ভেঙে পড়বে। এবং সেই কাজটাই তিনি রাশিয়াতে করলেন। রাশিয়া মানে কি? রাশিয়া মানে একে বলতো সেই সময় ব্যাকইয়ার্ড অফ ইউরোপ, অর্থাৎ বাড়ির পিছন দিকের উঠোন সবচেয়ে অবহেলা থাকে, সেখানে জঞ্জাল পড়ে থাকে, সেটা সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। তেমনি ইউরোপের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে রাশিয়া ছিল চিহ্নিত। সেই রাশিয়া, লেনিন সেখানে তার নেতৃত্বে সেখানকার বলশেভিক পার্টি, সেখানকার কমিউনিস্ট পার্টি, তাদের নেতৃত্বে বিপ্লব সমাধা হওয়ার পর, জারতন্ত্রের অবসান ঘটানোর পর, তারপর কেরেনিস্কির সরকার, তাকে সরিয়ে সেখানে কমিউনিস্টদের সরকার তৈরি করবার পর সমাজবাদ গঠনের প্রক্রিয়া শুরু হলো। সবচাইতে পিছিয়ে থাকা দেশ, সেই সবচাইতে পিছিয়ে থাকা দেশটা মাত্র 2 দশকের মধ্যে পৃথিবীর একেবারে সামনের সারিতে চলে আসে। এই ম্যাজিকটা কিভাবে হলো? এইটা গোটা পৃথিবীকে ভাবিয়ে তুলল। মার্ক্সবাদ, অর্থাৎ এই তাত্ত্বিক দিকটা, যে বিরাট অংশের শ্রমিকের উপর প্রভাব বিস্তার করেছিল বা করতে পেরেছিল তা নয়, একটা গুরুত্বপূর্ণ অংশের শ্রমিকদের মধ্যে প্রভাব বিস্তার করেছিল, কিন্তু ব্যাপক জনসাধারণের উপর প্রভাব বিস্তার করলো এই রাশিয়ার বিপ্লব। পরবর্তী ক্ষেত্রে আরো অনেকগুলো দেশ এই দেশের সঙ্গে যোগ দেয় এবং দিয়ে তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ সোভিয়েত মানে হচ্ছে বিভিন্ন প্রভিন্স, ইউনিয়ন অফ সোভিয়েতস, তাদের সম্মিলনে তৈরি হলো সোভিয়েত ইউনিয়ন। এই যে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন, অর্থনীতিতে তার উন্নয়ন, সংস্কৃতিতে তার উন্নয়ন, শিল্পে তার উন্নয়ন, মানব জীবনের ক্ষেত্রে তার উন্নয়ন,
ক্রীড়াতে তার উন্নয়ন, এটা গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিল। এমনকি রবি ঠাকুর পর্যন্ত, যিনি রাশিয়ার চিঠিতে উল্লেখ করেছেন এখানে না আসলে তীর্থ দর্শন আমার অসম্পূর্ণ থেকে যেত। কেন তিনি কথা বলছেন? H.G. ওয়েলস, তার মতো লোক, প্রবল পুঁজিবাদের সমর্থক, কমিউনিস্ট হেটার, তিনি পর্যন্ত বলেছিলেন যে লেনিন আসার পর বিদ্যুতের যে অস্বাভাবিক উৎপাদনের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন, এটা তার দূরদৃষ্টির পরিচয়। তার ফলে রাশিয়া আজ আলোয় ঝলমল করছে। এইটা তিনি একটা ব্যাপক অর্থে বলেছিলেন, অর্থাৎ কেবলমাত্র বাতির আলোয় ঝলমল করছে তাই না, সামগ্রিকভাবে উন্নয়নের আলোয় ঝলমল করছে গোটা রাশিয়া। যে সোভিয়েত ইউনিয়নে কার্যত বেশিরভাগ মানুষ ছিল নিরক্ষর, পুরুষদের ক্ষেত্রে বোধহয় 35% এরকম কিছু সাক্ষর ছিলেন, মহিলাদের ক্ষেত্রে খুবই কম, 12-14% ছিল সাক্ষর। তারাই মাত্র 2.5 দশকের মধ্যে একটা দেশকে সম্পূর্ণ সাক্ষর করে তুলল। এটা কিভাবে সম্ভব হলো? রবি ঠাকুর পর্যন্ত বলছেন যে এই পশ্চাৎপদদের টেনে আনা এবং শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার প্রশ্নে তিনি বলছেন এরা কেবল ক খ গ ঘ শেখাচ্ছে তাই না, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করছে তারা হচ্ছে ধনগরিমার ইতরতা অবসান ঘটিয়ে তারা মানুষকে মর্যাদা দিচ্ছে। এই ব্যবস্থা যেটা তাকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছিল, অর্থাৎ গুটি কতেক ধনী নয়, সমস্ত মানুষকে মনুষ্যত্বের মর্যাদা দাও। মনুষ্যত্বের মর্যাদা দেওয়ার মানে কি, এইটা মার্কসও ব্যাখ্যা করতেন এবং লেনিন হাতে কলমে দেখিয়েছিলেন যে পুঁজিবাদী গণতন্ত্রের সঙ্গে সমাজবাদী গণতন্ত্রের তফাৎটা কোথায়। এই যে আমাদের দেশ যখন স্বাধীন হলো, এই স্বাধীন হওয়ার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ড্রাফট কনস্টিটিউশন যখন বা খসড়া সংবিধান যখন ওখানে B.R. আম্বেদকর তিনি পেশ করছেন, পেশ করতে গিয়ে তিনি একটি অসাধারণ বক্তৃতা করেছেন। এই বক্তৃতার এক জায়গায় তিনি বলছেন যে এটা ঠিক, আমরা স্বাধীনতার সাথে সাথেই আমাদের দেশে সমমূল্যমানের ভোটের অধিকার মানুষকে দিতে চলেছি। মানে কি, অর্থাৎ যতই ধনী হও তোমার ভোটের মূল্যও এক, যতই দরিদ্র হও তোমার ভোটের মূল্যও এক। নারী হলেও ভোটের মূল্য যা, পুরুষ হলেও ভোটের মূল্য তাই। তোমার ধর্ম কি, তোমার ভাষা কি, তোমার জাত কি, যাই হোক না কেন, মানুষ মানে ভোটের মূল্য এক। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এইটা ধরে রাখা সম্ভব হবে না যদি অর্থনৈতিক অসাম্য দূর করা না যায়, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে প্রত্যেককে যদি কাছাকাছি না আনা যায়, তাহলে এই ভোটের যে অধিকার আমরা দিলাম, মানুষকে যে গণতান্ত্রিক অধিকার দিলাম, এই গণতান্ত্রিক অধিকার ধরে রাখা যাবে না। দেখছেন আজকে গরিব মানুষ খেতে পাচ্ছেন না, তার কাছে ভোটের আগের রাতে গিয়ে 2000 টাকা দিচ্ছে, ভোট নিয়ে চলে যাচ্ছে। মানুষ বুঝছে ভোট দিয়ে লাভ কি হবে, তার কারণ আমার তো জীবনযাত্রার কোনো পরিবর্তন ঘটছে না। সেখানে সমাজবাদ কি বলল, যে কেবল ভোটের অধিকার না, আসল অধিকার হচ্ছে এখানে যেমন আপনাকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছে, অথবা আপনার ভোটটা দুঃখের কথা বিক্রি করার অধিকার এই ব্যবস্থা দেয়। কিন্তু সমাজবাদ তার মধ্যে আটকে থাকে না, শুধু ভোটের অধিকার না, সমাজবাদ যেটা দেয় খাদ্যের অধিকার, এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার। খেতে পাওয়ার অধিকার, বস্ত্রের অধিকার, এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার। বাসস্থানের অধিকার, এটা আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, এগুলো হচ্ছে আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার। এই অধিকারগুলো রাষ্ট্র আপনাকে দিতে বাধ্য, এবং এইটা যে কোনো অলীক কল্পনা নয়, সেটা হাতে কলমে সোভিয়েত ইউনিয়ন দেখিয়ে দিয়েছিল। তাদের দেশে শেষ বেকারকে চাকরি দিয়ে 1936 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালাচাবি মেরে দিয়েছিল। যা সমাজবাদ করতে পেরেছিল 36 সালে, তখন কিন্তু গোটা ইউরোপ 30-এর সেই মহামন্দায় একটার পর একটা দেশ ডুবছে, আর তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বাজার দখলের জন্য। যে মহামন্দার সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের আগে, মহামন্দার থেকে বেরিয়ে আসবার জন্য, বাজার দখলের জন্য 14 সালে যে যুদ্ধ শুরু করেছিল, মাঝখানে কিছু বিরতি কিছু দিনের ছিল, কিন্তু তারপর ওই যুদ্ধে জানেন আপনারা জার্মানি হেরে গেছিল, সেই ভার্সাই চুক্তি, অত সবের মধ্যে আমি যাচ্ছি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হলো এই মহামন্দার কারণে। তার কারণ পৃথিবী জুড়ে মানুষের কাছে টাকা নেই, টাকা না থাকলে মানুষ কিনতে পারবে না।
মানুষ যদি কিনতে না পারে তাহলে কারখানায় উৎপাদন হবে না, কারখানায় যদি উৎপাদন না হয় তাহলে কারখানা বন্ধ হবে, তাহলে আবার নতুন করে বেকার তৈরি হবে, শ্রমিক কাজ পাবে না, কাজ হারাবে, তার হাতে আবার অর্থ কমবে। এইভাবে একটা ক্রমশ নিচের দিকে অর্থনীতিটা যেতে থাকে। এটাই হচ্ছে পুঁজিবাদের সংকট। আর সেখানে সমাজবাদ দেখালো যে উদ্বৃত্ত তৈরি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, মার্কস যাকে উদ্বৃত্ত মূল্যের কথা বলেছিলেন, এই উদ্বৃত্তটা যদি সমাজের কাজে আমরা ব্যবহার করতে পারি তাহলে একটা বিপুল পরিমাণ উদ্বৃত্ত সমাজের কাজে ব্যবহার করে সমাজকে একেবারে পিছন থেকে সামনের সারিতে নিয়ে আসা যায়। ফলে ইউরোপ যখন হাবুডুবু খাচ্ছে মহামন্দায়, তখন সোভিয়েত ইউনিয়ন তারা সবাইকে স্বাক্ষর করে ফেলেছে, সব বেকারকে চাকরি দিয়ে দিয়েছে, সব মানুষের কাছে তারা রুটি পৌঁছে দিতে পেরেছে। যে রাশিয়াতে পেট ভরে খাওয়াটা ছিল বেশিরভাগ শ্রমিক কৃষক তাদের কাছে কার্যত দিবাস্বপ্ন, সেই রাশিয়াতে তারা এটা সম্ভব করেছিল। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৃথিবীতে এই প্রথম দেখা গেল যে আমাদের দেশের ক্ষেত্রে যে এটা খুব বেশি জরুরি, একটা দেশের মধ্যে নানান জাতি থাকতে পারে, একটা দেশের মধ্যে নানান ভাষার মানুষ থাকতে পারে, একটা দেশের মধ্যে নানান ধর্ম মতের মানুষ থাকতে পারে, তাদের সবাইকে নিয়ে একটা দেশ কিভাবে চলবে একসাথে, গায়ের জোরে মিলিটারি শাসন দিয়ে না। এইটা সোভিয়েত ইউনিয়ন হাতে কলমে করে দেখিয়েছিল। তার আগে আমাদের এখানে ওই আলোচনা হয়েছে বিবিধের মাঝে দেখো মিলন মহান, অর্থাৎ তুমি এই বৈচিত্র্য যত ধরে রাখতে পারবে তত কিন্তু মিলন আরো জোরদার হবে। ওখানে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার দেওয়া হলো, অর্থাৎ সেখানকার ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বিভিন্ন অংশের মানুষকে তাদের আত্মনিয়ন্ত্রণের অতিরিক্ত অধিকার দেওয়া হলো, যে অধিকার প্রয়োগ করে এই পিছিয়ে পড়া জাতি তারা কেবলমাত্র নিজেদের সংরক্ষণ করতে পারলো তাই নয়, তারা সামনের সারিতে এগিয়ে আসতে পারলো। ফলে সোভিয়েত ইউনিয়নের এই যে বিরাট চমকপ্রদ সাফল্য, এই সাফল্য গোটা পৃথিবীতে এমন প্রভাব ফেললো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা একটু পরে আসছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদী রাষ্ট্রগুলো পর্যন্ত বুঝলো যে মানুষ তো এবার সমাজবাদের প্রতি আকৃষ্ট হবে, কারণ আমরা সব মানুষকে কাজ দিতে পারছি না, সব মানুষকে খেতে দিতে পারছি না, সব মানুষের শিক্ষার বন্দোবস্ত করতে পারছি না, সব মানুষের বাসস্থান চিকিৎসা তার বন্দোবস্ত করতে পারছি না, তাহলে মানুষ সব সমাজবাদের দিকে চলে যাবে। এবং পূর্ব ইউরোপে একটার পর একটা দেশে সমাজবাদ তৈরি হচ্ছে। চীনে বিপ্লব হয়ে গেল 49 সালে, ভিয়েতনামের জানেন আপনারা একটা অংশ তারা লড়াই করে বিপ্লব সংগঠিত করলো, নিজেদেরকে স্বাধীন করলো। ইউরোপের পুঁজিবাদ তখন নিজেদের রক্ষা করবার জন্য তারা সমাজবাদের থেকে খানিকটা জিনিস ধার করলো, তা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র বা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। অর্থাৎ তারা স্বীকার করলো যে রাষ্ট্রের দায়িত্ব লেখাপড়া করানো, রাষ্ট্রের দায়িত্ব চিকিৎসা করানো, রাষ্ট্রের দায়িত্ব বাসস্থানের যোগান দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব মানুষকে খেতে দেওয়া। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট তারা মানতে বাধ্য হলো। এটা কিন্তু এই সোভিয়েত সমাজতন্ত্রের চাপে পুঁজিবাদী দুনিয়াও এই কাজ করতে শুরু করতে বাধ্য হলো। এটা গেল একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক। দ্বিতীয় একটা দিক সোভিয়েত বিপ্লবের, সেটা হচ্ছে সেই সময় জানেন সাম্রাজ্যবাদী দেশগুলো ঔপনিবেশিকতা ভিত্তিতে পৃথিবী শাসন করত। 11টা মাত্র সাম্রাজ্যবাদী দেশ 107টা দেশকে পরাধীন করে রেখেছিল। 11টা মাত্র দেশ। যেমন আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশের হাতে পরাধীন ছিল। এই যে দেশে দেশে স্বাধীনতার আন্দোলন, এই স্বাধীনতার আন্দোলন রাশিয়ান বিপ্লবের পর ভয়ঙ্করভাবে অনুপ্রাণিত হলো। আমাদের দেশেও ভীষণ অনুপ্রাণিত হলো। ভগৎ সিং এর কথাই আপনারা জানেন, যিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুললেন। জওহরলাল নেহেরু পর্যন্ত বলেছেন যে কিভাবে প্রভাবিত, আমি এর বিস্তারিতের মধ্যে যাচ্ছি না। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ওদের ওখানকার প্ল্যান্ড ইকোনমি বা পরিকল্পিত অর্থনীতির ধারণা অনুযায়ী তিনি কংগ্রেসে যখন সভাপতি হলেন, এখানেও পরিকল্পিত অর্থনীতির বিকল্প প্রস্তাব তিনি পেশ করলেন। ফলে সোভিয়েতের মডেল, এই মডেলটা গোটা পৃথিবীতে
এই ঔপনিবেশের অবসান ঘটানোর যে লড়াই, সেই লড়াইকে খুবই জোরদার করতে পেরেছিল। আমাদের দেশও স্বাধীন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই। এরকম পৃথিবীতে সব মিলিয়ে প্রায় 60-70টা দেশ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আগে অথবা পরে, তারা স্বাধীনতা লাভ করেছিল। এই সোভিয়েত এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সাম্রাজ্যবাদকে দুর্বল করতে। ব্যালেন্স অফ পাওয়ার, এটাও যে জরুরি গোটা পৃথিবী চলবার ক্ষেত্রে, সেইটা আমরা বুঝতে পারলাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পৃথিবীতে সেই সময় সোভিয়েতের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রায় 1/3 মানুষ, গোটা পূর্ব ইউরোপ, চেকোস্লোভাকিয়া আপনি বলুন, যুগোস্লাভিয়ার কথা বলুন, আপনি রোমানিয়া বলুন, পোল্যান্ড বলুন, আলবেনিয়া বলুন, এইসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। চীনে বিপ্লব হলো, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। ভিয়েতনামে তারা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্য থেকে বিজয় অর্জন করলো এবং একটা অংশে বিপ্লব আগে হলো, তারপর আমেরিকা দীর্ঘদিন দখল করে রেখেছিল সেই অংশ। পরবর্তী ক্ষেত্রে অনেক পরে 60-এর দশকে এসে তারাও ভিয়েতনামের সঙ্গে যুক্ত হলো। কোরিয়ার যে একটা অংশ উত্তর ভাগ, সেই উত্তর দিকটাও সেই সময়তে সমাজতান্ত্রিক বিপ্লব হলো। তার পরবর্তী ক্ষেত্রে 60-এর দশকের শুরুতেই আমরা দেখেছি, 50-এর দশকের শেষ থেকে প্রয়াস শুরু হয়েছে, 60-এর দশকের শুরুতে আমরা দেখলাম কিউবাতে বিপ্লব হলো। ফলে পৃথিবীর 1/3 মানুষ সমাজতন্ত্রের অর্থনীতির আওতাভুক্ত হলো এবং গোটা পৃথিবী এই প্রথম দেখলো রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানুষকে দমন পীড়ন করবার জন্য না। রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানুষকে শিক্ষাদানের জন্য। রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানুষকে খেতে দেওয়ার জন্য। রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানুষের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলবার জন্য। ফলে সমাজতন্ত্রের প্রতি বিপুল অংশের মানুষ তারা আকৃষ্ট হয়েছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ দিক কি, তা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছিল। তার আগে যেমন ইচ্ছে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি দেশ দখল করে থাকতো, যেমন আমাদের দেশে দখল করেছিল। কিন্তু এরপর সোভিয়েত ইউনিয়ন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের পর যে শক্তি নিয়ে তারা আত্মপ্রকাশ করলো এবং পূর্ব ইউরোপ, চীন ইত্যাদি সহ যে সমাজতান্ত্রিক ব্লক তৈরি হলো, সেই ব্লক পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। যেমন ধরুন আমাদের এখানে আপনি পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হচ্ছে, তখন পাকিস্তানের পক্ষে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে সেই সময় 7ম নৌবহর রওনা দিল আমেরিকা, যে বাংলাদেশকে মুক্ত করতে দেওয়া যাবে না। সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে কিচ্ছু বলেনি, তারা কেবলমাত্র একটা প্রেস বিবৃতি দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনে রাখা উচিত যে তাদের জেনে রাখা উচিত যে তোমাদের হাতে 7ম নৌবহর থাকলেও সোভিয়েত ইউনিয়নের আছে ফ্রিগেট আছে, তোমার 7ম নৌবহরের আগেই সেখানে ফ্রিগেট পৌঁছবে। এই একটা মাত্র হুমকির বিবৃতিতে সেই দিনকে পিছু উঠতে বাধ্য হয়েছিল আমেরিকা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তা নইলে তার পরিণতি কি হতো বলা যাচ্ছে না। আমি এটা একটা উদাহরণ দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ দিক কি সোভিয়েত সমাজতন্ত্রে, তা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর একটা বাঁক, একটা গুরুত্বপূর্ণ মোড়। সভ্যতা এখানে এসে দাঁড়িয়েছিল। রবি ঠাকুরের ভাষায়, যে সভ্যতা এইরকম সংকটের মুখে কখনো পড়েনি। কিছু কথাবার্তা বোধহয় সমস্যা হচ্ছে নাকি? না, ঠিক আছে। সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়ালো রবি ঠাকুরের ভাষায় সভ্যতার সংকট। এত বড় সংকট মানব সভ্যতার ইতিহাসে অতীতে কখনো তৈরি হয়। ফ্যাসিবাদী তত্ত্বের উত্থান ঘটল। ফ্র্যাঙ্কো প্রথম শুরু করলেন, তখন মুসোলিনি তাকে তাত্ত্বিক রূপ দিলেন, আর সেই তত্ত্বকে হাতে কলমে সবচাইতে জোরের সাথে প্রয়োগ করলেন হিটলার। এবং জার্মান শ্রেষ্ঠত্ব, গোটা পৃথিবী জার্মানদের পদতলে আনতে হবে। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হেরেছিল, ফলে জার্মানের উপর বিপুল জরিমানা সেই সময় লাগু হয়েছিল, যে জরিমানা অর্থ দিতে গিয়ে কার্যত তারা নিঃস্ব হয়ে গেছিল। ফলে জার্মান প্রাইডের নামে পৃথিবী দখল বা বাজার দখলের জন্য হিটলার নামলেন।
এবং একটার পর একটা দেশকে তিনি কচুকাটা করলেন। তার দেশের অভ্যন্তরে যারাই বিরোধিতা করলো তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠালেন, গ্যাস চেম্বারে পুড়ে মারলেন, গুলি করে মারলেন, এবং একটার পর একটা দেশ দখল করছে তখন এই অক্ষশক্তির বাহিনী। স্পেন আছে, ইটালি আছে, জার্মানি আছে, আর ওদিকে জাপান আছে। যখন একটার পর একটা পশ্চিম ইউরোপের দেশ দখল করছে এবং পূর্ব ইউরোপের দেশ দখল করছে, একরকম চেহারা। আর এক রকম চেহারা নিল যখন তারা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলো। এই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করবার পরই এই যুদ্ধের চরিত্র একেবারে পাল্টে গেল। সেই সময় কার্যত দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে গোটা পৃথিবী রক্ষার লড়াই। এবং এই গোটা পৃথিবী রক্ষার লড়াইতে সেদিনকে সোভিয়েত ইউনিয়নের 2.5 কোটি মানুষ প্রাণ দিয়েছিল স্টালিনের নেতৃত্বে। যারা আজকে অনেক কথা বলেন স্টালিন সম্পর্কে, আজকের পৃথিবীতে গণতন্ত্র বলে কিছু থাকতো? যারা বলেন স্টালিন গণতন্ত্রকে নাকি হত্যা করেছে, সেদিনকে যদি স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন না হারাতে পারত হিটলারের ফ্যাসিবাদী শক্তিকে, অক্ষ শক্তি, তাহলে পৃথিবীতে গণতন্ত্র, মানুষের অধিকার, এসব কিছু থাকতো? ফলে এইটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট বিরাট কন্ট্রিবিউশন। আমি কতগুলো ছোট ছোট কেবলমাত্র পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করলাম যে কিভাবে রাশিয়ার বিপ্লব, যা পরবর্তী ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। তখন অলিম্পিক মানে 1 নম্বর স্থানটা সবাই জানে সোভিয়েত ইউনিয়নের, 2 নম্বর স্থান কে পাবে, এই নিয়েছিল লড়াই। শেক্সপিয়ারের থিয়েটার ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে যতবার অভিনীত হয়েছে তার চেয়ে অনেক বেশিবার অভিনীত হয়েছে রাশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে। ব্যালে নৃত্য সেই সময় শিল্প সুসময় পৃথিবীর অন্যতম সেরা শিল্প কীর্তি হয়ে উঠেছিল। সেই সময় সেরা সাহিত্যিকরা তারা এসেছিলেন। এবং এই সোভিয়েটের শিল্প সংস্কৃতি এগুলো যাতে বাইরের পৃথিবী দেখতে না পারে, তার জন্য পশ্চিমী দুনিয়া কার্যত এইগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবার চেষ্টা করতো প্রাণপণ, তাদের সংবাদ মাধ্যমে যাতে কোনো খবর না যায়। কিন্তু সভ্যতার অগ্রগতির খবর মানুষের কাছে পৌঁছবেই। ফলে পৃথিবীর দেশে দেশে তৈরি হয়েছিল কমিউনিস্ট পার্টি এই সোভিয়েত বিপ্লবের পরই। সে চীনের বলুন আর ভারতেরই বলুন, আর লাতিন আমেরিকার দেশে দেশে বলুন, মেক্সিকোর কথাই বলুন, বা ইউরোপের বিভিন্ন দেশের কথাই বলুন, এই যে বিকল্পের রাজনীতির কথা, বিকল্প সমাজ ব্যবস্থার কথা যারা বলবে, সেই কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেউ অস্বীকার করতে পারছে না। এমনকি 1990 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, এর অনেক কারণ ছিল, আমি তার বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। যে সমাজতন্ত্রের ব্যর্থতা নয়, সমাজতন্ত্রের প্রয়োগের ব্যর্থতা। অর্থাৎ কার্যত সমাজতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোকে অস্বীকার করা হয়েছিল। যদি সোভিয়েতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয় 1917, তাহলে আর একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে তাদের 20তম কংগ্রেস 60-এর দশকে ক্রুশ্চেভের নেতৃত্বে। কার্যত সমাজতন্ত্রকে রক্ষা করবার যা যা কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণেই অস্বীকার করা হলো। সেই সময় সাম্রাজ্যবাদকে ছোট করে দেখা হলো। সাম্রাজ্যবাদী শক্তি তার বিপদ সম্পর্কে মানুষকে অবহিত করা বন্ধ করে দেওয়া হলো। নিজেরা সিদ্ধান্ত করলেন যে সেই দেশে নাকি কমিউনিজম চলে আসবে। আরে হয় নাকি? সমাজবাদী তো গঠন করা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, সেই সমাজতান্ত্রিক চেতনা তৈরি করা তো একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। এই যে পুঁজিবাদের সঙ্গে সমাজবাদের একটা গুরুত্বপূর্ণ তফাৎ কোথায়? তা হচ্ছে চিন্তার জগতে, মানুষের চেতনার জগতে। এই যে অমর্ত্য সেনের মতো মানুষ, তারা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, এরা তো কেউ মার্ক্সবাদী নন, তারা পর্যন্ত বলছেন দ্য বিগেস্ট ইলনেস উইথ হুইচ দি এন্টায়ার ওয়ার্ল্ড ইজ সাফারিং ইজ কনজিউমারিজম, ভোগবাদ। যে কোনো মূল্যে আমার চাই, আমার বাইকটা চাই তো চাই, এমন ভাবে প্রচার তৈরি করো বাইক না পেলে তার জীবন যৌবন সব ব্যর্থ। হয় বাইক ছিনতাই করো, আর না পেলে গলায় দড়ি দিয়ে মরে যাও। হয় মোবাইল তুমি যদি কেনবার ক্ষমতা না থাকে, তাহলে তুমি হয় ছিনতাই করো, আর তা নইলে মোবাইলের দুঃখে গলায় দড়ি দিয়ে দাও, তার কারণ তোমার জীবন
যৌবনের, কৈশোরের আর নাকি কোনো অর্থ নেই। এই যে ভোগবাদী প্রচার, আপনি বাঁচলে বাপের না, আচ্ছা উৎপাদন তো একা একা করা যায় না, তো উৎপাদনটা যদি সামাজিক হয় তাহলে মানুষ কোনোদিন একা একা বাঁচতে পারে? যে কারণে দেখবেন আজকে ভোগবাদের বিরুদ্ধে পৃথিবী জুড়ে, এমনকি যারা পুঁজিবাদের প্রবল সমর্থক, সে ফুকুয়ামা, ফ্রান্সিস ফুকুয়ামার নাম আপনারা অনেকেই জানেন, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তার একটা বই বেদ বাইবেল গীতার চাইতে বেশি বিক্রি হয়েছিল, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, যেখানে তিনি বলেছিলেন পুঁজিবাদী সভ্যতার শেষ কথা, সমাজবাদ শেষ, মৃত। সেই ফুকুয়ামা 2018 সালে একটা ইন্টারভিউ দিতে গিয়ে কি বলছেন? বলছেন বাজার সম্পর্কে মার্কস যা বলে গেছিলেন সেগুলো আজ সত্য বলেই মনে হচ্ছে। উৎপাদন এবং অতিরিক্ত উৎপাদন সম্পর্কে এবং সম্পদের অসম বন্টন সম্পর্কে পুঁজির যে ব্যাখ্যা মার্কস করে গেছিলেন সেটাই আজকে সত্য বলে মনে হচ্ছে। এমনকি তিনি একথাও বলছেন যে রেগান, থ্যাচার, তাদের যে অর্থনীতি, অর্থাৎ এই যে বিশ্বায়ন, উদার অর্থনীতি যা আমরা আজকে শুনছি, ভোগবাদ বা কনজিউমারিজম, এগুলো তো ওরা গোটা পৃথিবী জুড়ে চালু করেছিলেন। আমাদের দেশে 91 এর পর থেকে এগুলো বেশি করে চালু হয়েছে। আর তখন তো একমুখী বিশ্ব হয়ে গেল, সোভিয়েটও নেই, সমাজতান্ত্রিক ব্লকও নেই, ফলে এটাই চালু হলো। কিন্তু তারা বলছেন পৃথিবী এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে এই ভোগবাদী অর্থনীতিতে, এই উদারবাদী অর্থনীতি যা রেগান থ্যাচার ইকোনমিক্স বলে পরিচিত। তারা নিজেরাই বলছেন এর থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজবাদী বোধহয় একমাত্র বিকল্প, পুঁজিবাদের মধ্যে আর এই বিকল্প খুঁজে পাওয়া যায়। আজকের কোভিড সিচুয়েশনে আপনি দেখুন, যারা সমাজবাদ অচল বলছিলেন, আপনি খোদ আমেরিকা, হয়তো ট্রাম্প হারলেন, এটা একটা বড় শিক্ষা গোটা পৃথিবীর সামনে। যতই পরাক্রমশালী হোক না কেন ফ্যাসিবাদ, তাকে হারানো যায়। হিটলারকেও হারানো গেছিল, ট্রাম্পকেও হারানো গেছিল, আমাদের দেশেও মোদিকে হারানো যাবে। এটা অসম্ভব কিছু না, নাথিং ইজ ইম্পসিবল। সভ্যতার অগ্রগতিতে যে শক্তি বাধা হয়ে দাঁড়ায় তাকেই হারানো সম্ভব। সভ্যতার অগ্রগতির পক্ষে যারা লড়াই করছে, এই আত্মবিশ্বাস তাদের থাকাটা অত্যন্ত জরুরি। যে প্রসঙ্গে আমি এই কথায় আসলাম তা হচ্ছে আজকের এই কোভিড সিচুয়েশন। আপনি দেখুন আমেরিকাতে প্রতিদিন 1 লক্ষ লোক মারা যাচ্ছে, পুঁজিবাদের রাজধানী তো। আর উল্টো দিকে এতটুকু একটা দেশ ভিয়েতনাম, মৃত্যুর সংখ্যা নেই কেন? সংক্রমণের সংখ্যা নেই কেন? গোটা পশ্চিম ইউরোপ কার্যত ধুলোয় লুটোপুটি খাচ্ছে। বরিস জনসনের ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম আবার এবার লকডাউন করেছে, গোটা অর্থনীতি ধসে গেছে। ফ্রান্স, গোটা অর্থনীতি ধসে গেছে। আর যেখান থেকে যেখানে পাওয়া গেল এই ভাইরাসটা, চীন, তারা তো কিছুই জানতো না যখন এই ভাইরাসটা পাওয়া গেল। কেমন ভাবে মোকাবিলা করব, কিভাবে মোকাবিলা করা উচিত, কিছুই তারা জানতো না। সেই সময়তে খানিকটা আন্দাজেই তাদের লড়তে হয়েছে। সেইখানে কি করে তারা মৃত্যুর সংখ্যাটা 3-3.5 মধ্যে আটকে রেখে দিল? তাহলে সমাজবাদ যা পারে পুঁজিবাদ তা পারে না। ধরুন আমাদের দেশে তো পরীক্ষাও হয় না, সংখ্যাও কেউ জানে না। এতে কত পরিযায়ী শ্রমিক মারা গেছে সরকারকে সংখ্যা বললে বলতে পারে। পৃথিবীতে সবচাইতে কম টেস্ট যেখানে হচ্ছে, যে কটা দেশ, তার মধ্যে আমরা অন্যতম। তারপর তো পরীক্ষা, সে পরীক্ষার সমস্ত কি ফলাফল হচ্ছে সব জানাচ্ছেও না। আর প্রধানমন্ত্রী অসত্য কথা বলেন, আর এখানকার মুখ্যমন্ত্রী তো কোনো সত্য কথা বলেনি না, বলে বোঝাও যাচ্ছে না কি চেহারা, কত ভয়াবহ চেহারা নিয়েছে, তো মোকাবিলা করতে ব্যর্থ। অথচ অতটুকুনি একটা দেশ কিউবা, সে নিজের দেশের সংক্রমণ সামলে উল্টে পশ্চিম ইউরোপে পাঠিয়েছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের, সেখানকার মানুষদের, কোভিড আক্রান্ত মানুষদের এবং কোভিড আক্রান্ত সমাজ, তাকে সংক্রমণ মুক্ত করবার লড়াইতে। তাহলে সমাজবাদ এই কাজটা পারছে, পুঁজিবাদ এই কাজটা পারছে না কেন? গোটা পুঁজিবাদী অর্থনীতি কার্যত ধসে পড়েছে। আমাদের দেশে তো জিডিপির নেগেটিভ গ্রোথ 23%। গতবার যদি 100 টাকা বাজারে থেকে থাকে, এবার তাহলে সেখানে 77 টাকা আছে। এটা কত নিচে গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। কত মানুষ যে কাজ হারিয়েছে, 20 কোটি না 25 কোটি, কেউ বলতে পারছে না।
কেউ কাপড়ের দোকানে কাজ করতেন, কেউ কোনো ছোট দোকানে কাজ করতেন, কেউ কোনো ছোট কলকারখানায় কাজ করতেন। 75 দিনের লকডাউন, যানবাহন সব বন্ধ, মানুষ অসহায়, মানুষ খেতে পাচ্ছে না, একটা বিভৎস অবস্থা গোটা দেশের। উল্টো দিকে দাঁড়িয়ে কিভাবে এর মোকাবিলা করতে পারছে ভিয়েতনাম অথবা চীন অথবা কিউবা, এটার থেকেও তো শিক্ষা নিতে হবে। আসলে সমাজবাদের মূল কথাটা হচ্ছে যে মানুষের জন্য রাষ্ট্র পরিচালনা করা। তা বলে কি সমাজতন্ত্রে বাজার থাকবে না? অবশ্যই থাকবে। এ তো লেনিন নিজেই নিউ ইকোনমিক পলিসি যখন ইন্ট্রোডিউস করেছেন তিনি বলেছেন বাজার তো থাকতেই হবে। বরঞ্চ সোভিয়েত ইউনিয়নের পতনের একটা গুরুত্বপূর্ণ অন্যতম কারণ হচ্ছে এই যে বাজার, এই বাজারকে এক সমাজ অথবা রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখতে না পারা, দ্বিতীয়ত বাজারকে বিকশিত হতে না দেওয়া। নানান রকম পণ্য দ্রব্যাদি, আমি স্পুটনিক পাঠাচ্ছি অথচ ভালো সাবান তৈরি করতে পারি না। আমি পৃথিবীতে প্রথম মহাকাশচারী পাঠালাম, আমি একটা ভালো লজেন্স তৈরি করতে পারি না। এ তো হতে পারে না। তাহলে বাজারের বিকাশ ঘটানোটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পুঁজিবাদে বাজার নিয়ন্ত্রণ করে পুঁজিবাদীরা, সমাজবাদে বাজার নিয়ন্ত্রণ করে সমাজ বা রাষ্ট্র। তার ফলে বাজারের উদ্বৃত্ত পুঁজিবাদী ব্যবস্থায় আম্বানিকে প্রতি ঘন্টায় 90 কোটি টাকা মুনাফা করতে সাহায্য করে, আর সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই উদ্বৃত্ত তাকে সমাজের জন্য ব্যবহার করে সকলের শিক্ষা, সকলের কাজ, সকলের চিকিৎসা, সকলের বাসস্থানের ব্যবস্থা করা যায়। ফলে এই হচ্ছে দুটো ব্যবস্থার লড়াই। আমরা কোন ব্যবস্থার পক্ষে দাঁড়াবো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নে সভ্যতা দাঁড়িয়ে আছে। এবং খোদ আমেরিকাতে দাঁড়িয়ে, যা অতীতে কখনো হয়নি, যে বিকল্পের কথা বলেছিলেন বার্নি স্যান্ডার্স, সেটা হচ্ছে বামপন্থীদের বলা বিকল্প। যে বিকল্পের কথা বলেছে জেরেমি করবিন ইউকেতে, সেটা কার্যত বামপন্থীদের বলা বিকল্প। এবং এই ভোটেও আপনারা দেখছেন বাইডেন সবচাইতে বেশি ভোট পেয়েছে তরুণ প্রজন্মের কাছ থেকে। ভোটটা বাইডেন পায়নি, আসলে ভোটটা গেছে ট্রাম্পের বিরুদ্ধে, তার অর্থনীতির বিরুদ্ধে, তার সমাজকে বিভক্ত করবার নীতির বিরুদ্ধে। ফলে পৃথিবীতে বিকল্প আসছে, পৃথিবীতে বিকল্পের কথাটা খুব জোর দিয়ে আসছে। তার কারণ পুঁজিবাদ আজকের পৃথিবী কার্যত ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, মানব সভ্যতাকে এক গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে। রবি ঠাকুরের ভাষায় সভ্যতার সংকট, এ সংকট গভীর থেকে গভীরতর হয়েছে, পুঁজিবাদে থেকে আর বেশি দূর এগোনো যাবে না। ফলে বিকল্পের কথা পৃথিবী ভাবছে, এই বিকল্পের কথা ভাবতে পারছে, তার কারণ এই বিকল্পটা 1917 সালের বিপ্লব পরবর্তী সময় লেনিনের নেতৃত্বে, স্টালিনের নেতৃত্বে, সেখানকার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গোটা পৃথিবীকে সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল। সেই জন্যই হচ্ছে আজকে এত 104 বছরের মাথায় এসেও আমরা এই নিয়ে আলোচনা করছি। এই হলো আমার প্রাথমিক কথা। ধন্যবাদ।